হাসিনা যদি আপনাকে নিয়ে জাহান্নাম পর্যন্ত যায়, তাহলে তার পিছন পিছন জাহান্নাম পর্যন্ত যাওয়া আপনার দায়িত্ব হইতে পারে না, কোন দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হইতে পারে না। সকল নাগরিকের এই বার থাকতে হবে যে ঠিক আছে, আমি একটা রাজনৈতিক দলকে পছন্দ করি, কিন্তু কোন পর্যন্ত? তার চুরি, ডাকাতি, বদমাইশি যদি লিমিট ক্রস করে যায়, তাহলে সে রাজনৈতিক দল থেকে আমার যেই লয়্যালটি সেটিকে উইথড্র করতে হবে। এই কথা আওয়ামী লীগের জন্য সত্য, এই কথা বিএনপির জন্য সত্য, এই কথা জামাত ইসলামের জন্য সত্য। আমার মস্তিষ্ককে, আমার লয়্যালটিকে আমি সীমানাহীনভাবে কারো কাছে ছেড়ে দিব না, ইনশাআল্লাহ। তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে সকল রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন ছিল, এটি আমাদেরকে স্বীকার করতে হবে। জাতীয় ঐক্যের জন্য এটা আমার প্রয়োজন। আমরা যদি অল্প কিছু লোক যদি মনে করে যে না, জুলাইয়ের গণ অভ্যুত্থান আমি করেছি, আর কেউ করে নাই, তাহলে তার মধ্যে দিয়ে আমাদের যে জাতীয় ঐক্য সেটি হবে না। মুক্তিযুদ্ধের পরে আমরা এই ভুলটাই করেছি। আমরা সবাই করি নাই, আওয়ামী লীগ করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করছে, যেই কারণে মুক্তিযুদ্ধ কখনোই এই দেশের আপামর জনসাধারণের চেতনা হয়ে উঠতে পারে নাই। আজকে জুলাইয়ের অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা যেন সেটি না করি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটি বড় বৈশিষ্ট্য ছিল যে এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, যারা গুলি খেয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের মধ্যে এই দেশের তরুণ প্রজন্মের সংখ্যা বেশি। তাদের বয়স 25, 30, 35। এটা হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে ওয়ান্ডারফুল জিনিস। আজকে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা যদি সামনের দিকে যেতে চাই, তাহলে তরুণদের আমাদের জাতির বিনির্মাণের যে প্রক্রিয়া, তার মধ্যে তার পার্টিসিপেশনকে নিশ্চিত করতে হবে। যে সমস্ত রাজনৈতিক দল এই তরুণদের আকাঙ্ক্ষাকে বুঝবেন না, তারা আগামী দিনে আওয়ামী লীগের মতোই হারায় যাবে। আজকে বিএনপি এবং জামাত ইসলাম বাংলাদেশের দুইটা বড় রাজনৈতিক দল, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা তরুণদের আপনাদের রাজনীতির মধ্যে আরো বেশি করে নেন। আপনাদের স্থায়ী কমিটির অন্তত 50% লোকের বয়স 50-র নিচে হওয়া উচিত। যাদের জীবন মোটামুটি রিটায়ারমেন্টে চলে গেছে, তাদের হাতে জাতির আগামী 50 বছরের ভবিষ্যৎ দিলে জাতির উন্নতি হবে। আর এক দল থেকে তরুণ নেওয়ার দরকার নাই, আপনার দল থেকেই নেয়, কিন্তু তরুণদেরকে উঠায় নিয়ে আসে, তরুণদেরকে উঠায় নিয়ে আসে। তাইলে পরে আপনারা বুঝতে পারবেন যে তরুণদের পালস কি, তারা কি চায়, তারা কিভাবে চায়। এবং এই তরুণদের সাথে যদি এই পার্টিসিপেশন রাজনৈতিক দলগুলো করতে না পারেন, তাইলে পরে সামনের দিনে আপনারা আবার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আমরা এটা দেখতে চাই না যে পরের যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই গণতান্ত্রিক সরকার আবার ফ্যাসিস্ট হবে। আমরা এটা দেখতে চাই না পরের যে সরকার আসবে, সেই সরকারের বিপক্ষে এই দেশের তরুণ প্রজন্মকে আবার রাস্তায় নামতে হবে। এই রিপিটেশন আমরা দেখতে চাই না, বরং আমরা দেখতে চাই যে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব, যেখানে যেই দল সরকারে যাবে এবং যেই দল বিরোধী দলে থাকবে, তারা একে অপরকে শ্রদ্ধা করবে। আমরা দেখতে চাই যে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা গঠনমূলক বিতর্ক করেন। আমরা দেখতে চাই যে তারা এই দেশের জনগণের কাছে যান, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেন। প্রিয় ভাইরা, জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই ঐক্য যদি আমরা তৈরি করতে পারি, তারপরে আমাদের কাজ হচ্ছে এই গণ অভ্যুত্থানের চেতনাকে সংরক্ষণ করা, ধারণ করা এবং আগামী প্রজন্মকে এই চেতনার মধ্য দিয়ে বড় করা। আজকে কয়েকটা কাজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা কাজ হচ্ছে জুলাই অভ্যুত্থানের সাথে রিলেটেড সকল কিছুকে ডিজিটাল আর্কাইভিং এর মাধ্যমে সংরক্ষণ করা। এটা সরকারকে উদ্যোগ নিতে হবে অতি দ্রুত। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বিতর্ক আছে, আমরা চাই না যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ইতিহাস নিয়ে একই বিতর্কের সূচনা হোক। আমরা চাই আমরা যেন ক্লিয়ারলি বুঝি যে এখানে কি হয়েছে, আগামী দিনের তরুণ প্রজন্ম যেন জানে এই ইতিহাস। আমাদের শিক্ষা ব্যবস্থায় জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে, আমাদের বইয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে, আমাদের ছাত্রদের ক্লাসরুমে জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে, আমাদের মিডিয়ায় জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদের বয়ান, যেটার মধ্য দিয়ে তারা তৈরি করেছে, অনেক মিডিয়া তাদের এই ফ্যাসিবাদের বয়ানকে শক্তিশালী করার জন্য কাজ করেছে। It's a shame.
পাবলিক ইন্টেলেকচুয়ালিজম এবং মিডিয়ার দায়িত্ব হলো সরকারকে জবাবদিহিতা করা, যাতে করে সরকার তার গণতান্ত্রিক নর্মের বাইরে না যায়। কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে তারা আওয়ামী লীগের চাইতে এক ধাপ বেশি আওয়ামী লীগ হয়েছিলেন, এবং এই লিস্টে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বাদ পড়েন নাই অনেকে। সেই আমাদের আলেমদের অনেকেও বাদ পড়েন নাই। একটা জাতির শিক্ষক, আলেম, মিডিয়া, পাবলিক ইন্টেলেকচুয়াল সবাই যদি করাপ্ট হয়ে যায়, তাতে সে জাতি উন্নতি হবে না। তাহলে আগামী দিনে আমরা চাই যে আমাদের সিভিল সোসাইটি, আমাদের মিডিয়া, আমাদের ইন্টেলেকচুয়াল তারা সবাই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটিকে ধারণ করবে। আমাদের ছাত্র রাজনীতির মডিফিকেশন দরকার। ছাত্রলীগ যেই রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে, ছাত্র রাজনীতি যদি সেই জায়গায় থাকে, তাহলে এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকার কোনো প্রয়োজন নাই। যদি আমি নিজেও ছাত্র রাজনীতি করে এসেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে ফর্ম আমাদের দেশে আছে, এই ছাত্র রাজনীতি আমাদের কোনো উপকার করে না। যদি ছাত্র রাজনীতি থাকে, তাহলে সেই ছাত্র রাজনীতিকে যথেষ্ট পরিমাণ পরিবর্তিত হতে হবে। আমি শুধু ছাত্র শিবিরকে ইন্ডিকেট করতেছি না, ছাত্র শিবির অনেক ভালো রাজনীতি করে, কিন্তু আমি যখন ছাত্র রাজনীতির কথা বলবো, দ্যাট শুড বি দ্য সিস্টেম। ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির সহ যারা বিশ্ববিদ্যালয়ে আছে, তাদের সবার মিলে যে সিস্টেম, সেই সিস্টেম এই দেশের সাধারণ ছাত্রদের জন্য কমফোর্টেবল হতে হবে। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, আপনি তাকে ফিজিক্যালি টর্চার করতেছেন, এইটা কোনো সভ্যতার সীমানার মধ্যে পড়তে পারে না। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে গেস্ট রুমে নিয়ে র‍্যাগ দেওয়া হবে, টর্চার করা হবে, এটা অসভ্যতা। এটা অসভ্যতা। বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ভর্তি পরীক্ষা দিয়ে তার যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছে, হলের একটা সিটের জন্য তাকে ছাত্র নেতার পিছন পিছন ঘুরতে হবে, এটা কোনো নিয়ম হইতে পারে না। সাদিকের পিছনেও ঘোরার প্রয়োজন নেই। আমরা ছাত্র শিবিরকে এই পর্যায়ে কখনোই দেখতে চাই না। আমরা বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনকে এই পর্যায়ে দেখতে চাই না। এই দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে, শিক্ষাঙ্গনকে সাধারণ ছাত্রদের জন্য মর্যাদাপূর্ণ অবস্থানে রাখতে গিয়ে যদি ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মসূচিতে ছাড় দিতে হয়, টার্গেটে ছাড় দিতে হয়, তাহলে আমরা সেই ছাড় দেওয়ার পক্ষে। আমাদের কোনো হেজিটেশন থাকা উচিত না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলদারিত্ব কইরা নিজের বিরক্ত দেখানোর জায়গা না। বিরক্ত দেখানোর জায়গা হচ্ছে আধিপত্য বিরোধী জায়গা। আধিপত্যবাদের বিপক্ষে যখন সংগ্রাম করব, আপনারা সেখানে বিরক্ত দেখাবেন ইনশাআল্লাহ। নিজের দেশের নিজের ছাত্রদের উপরে এই বিরক্ত দেখানো ছাত্র রাজনীতির কর্তব্য না। তাহলে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা একটা অসাধারণ পরিবেশ দেখেছি। কোনো ছাত্র নির্যাতন নিপীড়নের শিকার না, নিষ্পেষণের শিকার না। আমরা এমন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চাই না যার মধ্য দিয়ে ছাত্রলীগের ফ্যাসিবাদী রাজনীতির আবার রিকনস্ট্রাকশন হবে। এটা আমরা বাংলাদেশে দেখতে চাই না। ছাত্র রাজনীতির পরিবর্তনের পাশাপাশি আমাদের আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। আমাদের স্কুল পর্যায়ে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল পর্যায়ে পাঠ্যপুস্তক, তার কর্মসূচি, পরীক্ষা পদ্ধতি নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করব, বর্তমান সরকার এবং এরপরে যে সরকার আসবে, সেখানে আমাদের একটা বড় রাজনৈতিক এজেন্ডা হওয়া উচিত যে আমাদের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকের পরিবর্তন প্রয়োজন। আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্যে পরিবর্তন প্রয়োজন। আমি বহু ছাত্রের সাথে কথা বলছি, এখনকার পরীক্ষা পদ্ধতি নিয়ে এটা কোনো পরীক্ষা পদ্ধতিই না, এটা কোনো পরীক্ষা পদ্ধতিই না। সৃজনশীল প্রশ্ন একাডেমিকলি ঠিক আছে, কিন্তু আপনি যদি তাকে প্রপারলি বাস্তবায়ন না করেন, তাহলে এটা কোনো কাজের জিনিস না। যেমন ধরেন, আপনি একাডেমিকলি লিখলেন সেকুলারিজম মানে হলো অসাম্প্রদায়িকতা, যে কোনো ধর্মের মানুষ আরেকজনের ধর্মকে হচ্ছে আপনার অফেন্ড করবে না, সেটা তো ঠিকই আছে, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যেটা করেন সেটা হলো ইসলামোফোবিয়া। তাহলে আপনি যখন নাম দিচ্ছেন সৃজনশীল, টেক্সট বুক ডেফিনেশন ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় এটা না আগেরটাও হইতেছে না পরেরটাও হইতেছে। কাজে আমাদের পাঠ্যপুস্তক এবং পরীক্ষা পদ্ধতির এই পরিবর্তন প্রয়োজন। শিক্ষায় সরকারের বরাদ্দ বাড়াইতে হবে। এখন আমরা জিডিপির
2 থেকে 3% আমাদের শিক্ষায় দেওয়া হয়। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে একটি উন্নত দেশের দিকে আগাইতে চাই তাহলে আমাদের জিডিপির বরাদ্দ 5% করা উচিত। আমি ছাত্র রাজনীতির বিপক্ষে, কিন্তু ছাত্রদের রাজনৈতিক